চলো আজকে আমরা ভারতের কৃষিকাজ বলে যে চ্যাপ্টারটা আছে ওটাকে একটু রিভিশন করে নিই। তোমরা দেখো পাতা নাম্বার 94তে আগে পড়িয়েছি, এখানটাকে একটু রিভিশন করে নিই। প্রথম হচ্ছে তোমরা জানো যে আমাদের দেশ একটা কৃষিভিত্তিক দেশ। আমাদের দেশের 65% লোক কৃষিকাজের সঙ্গে যুক্ত। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বলে দিলাম, আমাদের দেশের কত শতাংশ লোক কৃষিকাজের সঙ্গে যুক্ত? উত্তর কী হবে? 65% লোক কৃষিকাজের সঙ্গে যুক্ত। আচ্ছা, আমাদের দেশের যে কৃষি ব্যবস্থা সেটা কার উপরে নির্ভর? পরের কোশ্চেন একটা বললাম, আমাদের দেশের কৃষি ব্যবস্থা অর্থাৎ ভারতীয় কৃষি ব্যবস্থা মূলত কার উপর নির্ভর? মূলত মৌসুমি জলবায়ুর উপর নির্ভর, অথবা যদি লেখো মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভর তাহলেও ঠিক হবে। তাহলে ভারতের কৃষিকাজ মূলত মৌসুমি বায়ুর উপর বা মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভর। বোঝা গেল? আচ্ছা, এবার দেখব আমাদের ভারতে যে সমস্ত ফসলগুলো চাষ হয় মূলত কোন কোন ফসলের চাষ হয়। খাদ্য ফসল রূপে ধান, গম, মিলেট। তন্তু জাতীয় ফসল কী কী চাষ হয়? তন্তু জাতীয় পাট, তুলো। পানীয় ফসল চা, কফি। তৈলবীজ অর্থাৎ যেখান থেকে তেল পেয়ে থাকি, তৈলবীজে কী কী চাষ হয়? যেখান থেকে তেল তৈরি হয়। কী কী থেকে তেল পাবো? সর্ষে, তিল, বাদাম, সূর্যমুখী, এগুলো থেকে তো তেল পাই, তাই তো? এগুলো হলো তৈলবীজ। তাছাড়া আরও কিছু ফসলের চাষ হয়ে থাকে, ডাল, সয়াবিন, এইগুলোর চাষ হয়ে থাকে। বোঝা গেল? তাহলে ভারতের উৎপাদিত ফসলের একটা বিভিন্নতা আমরা লক্ষ্য করতে পারি, অর্থাৎ আমাদের দেশে বিভিন্ন রকমের ফসলের চাষ হয়ে থাকে। বোঝা গেল? আচ্ছা, আমাদের দেশের কৃষি ব্যবস্থার বৈশিষ্ট্য অর্থাৎ ভারতের কৃষির বৈশিষ্ট্য লেখো। যদি বড় কোশ্চেন আসে কমসে কম 3-4টে বৈশিষ্ট্য তো লিখতে পারবে তো? তাহলে লিখেও দিয়েছি আগে। কী কী বৈশিষ্ট্য ভারতের কৃষি, কী লিখবে? ভূমিকাতে লিখে দিবে। ভারত একটা কৃষিপ্রধান দেশ। আমাদের দেশের 65% লোক কৃষিকাজের সঙ্গে যুক্ত। তারপরে দেশে বিভিন্ন রকমের ফসলের চাষ হয়ে থাকে। কৃষি ব্যবস্থা মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভর, তাই তো? আর কি বৈশিষ্ট্য লিখবে? মাথা পিছু কৃষি জমির পরিমাণ অনেক কম। এটা বলে এসেছি, বংশ পরম্পরায় ভাগ হতে হতে মাথা পিছু জমির পরিমাণ অনেক কম। হেক্টর প্রতি উৎপাদন কম, অর্থাৎ 1 বিঘা জমিতে ফলন অনেক কম হয় উন্নত দেশগুলোর তুলনায়। আমাদের দেশে ফসল কম উৎপাদিত হয়। আর কি লিখবে? শীতকালে জলসেচের সাহায্যে কৃষিকাজ করা হয়। তো শীতকালে তো আমাদের দেশে বৃষ্টিপাত হয় না, তাহলে শীতকালে জলসেচের সাহায্যে আমাদের দেশে কৃষিকাজ হয়ে থাকে। আর কি লিখতে পারবো? মূলত খাদ্য ফসলের চাষ করা হয়, অর্থাৎ জীবিকা সত্তাভিত্তিক কৃষি। এত জনগণ, এত লোক সংখ্যা আমাদের দেশে, তো তাদের জন্য প্রধানত খাদ্য ফসলের উৎপাদন হয়ে থাকে, মূলত ধান আর গম। বোঝা গেল? এটাকে বলা হয় জীবিকা সত্তাভিত্তিক কৃষি। তাহলে এই বৈশিষ্ট্যগুলো লিখতে পারবে। যন্ত্রপাতির ব্যবহার কম হয়ে থাকে, এখনও পশু শক্তি বা দৈহিক শক্তির ব্যবহার বেশি হয়ে থাকে ভারতের কৃষিকাজেতে। ক্লিয়ার হলো? তাহলে এগুলো লিখতে পারবো ভারতের কৃষির বৈশিষ্ট্যতে। কোনো অসুবিধা আছে কি? সার কীটনাশকের ব্যবহার লিখবে অনিয়ন্ত্রিত। বোঝা গেল? ভারতের কৃষিতে সার কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার হয়ে থাকে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো তোমরা লিখতে পারবে। ভারতের কৃষির বৈশিষ্ট্যগুলো বোঝা গেল। এবার 2-4টে শর্ট কোশ্চেন আগে দেখো, তারপর আমি আবার 2-4টে বড় কোশ্চেনও আলোচনা করব। একটা হচ্ছে ঝুম চাষ কি? অনেকবার বলে দিয়েছি। উত্তর পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলে জঙ্গলকে পুড়িয়ে যে কৃষিকাজ করা হয় তাকে বলা হয় ঝুম চাষ। আর ধাপ চাষ কি? পার্বত্য অঞ্চলে মাটির ক্ষয়রোধ করার জন্য ধাপ কেটে কেটে যে কৃষিকাজ করা হয়ে থাকে তাকে বলা হয় ধাপ চাষ। এই কোশ্চেনগুলো কিন্তু ভালো করে করিও, পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুব বেশি ইম্পর্টেন্ট। বোঝা গেল? কোশ্চেনগুলো ভালো করে মুখস্থ করবে। কোশ্চেন বোঝা যাচ্ছে তো? বেশ, এগুলো ভালো করে মুখস্থ করবে। তারপরে সবুজ বিপ্লব কি? দেখো, যখন দেশ স্বাধীন হয় তার পরবর্তী 2 দশক দেশে সেভাবে কৃষি ব্যবস্থার উন্নতি ঘটেছিল না। বোঝা গেল? ফলে দেশবাসী সেভাবে খাবার পেত না। বেশিরভাগ ঘরেতেই হয়তো একবেলা রান্না। তো খুব জিজ্ঞাসা করিও বয়স্ক মানুষদের বাড়ির, খুব কষ্ট করে ওনারা বেঁচেছেন সেই সময়কালটা। পরবর্তীকালে দেখা গেল 60-এর দশকের শেষ ভাগে ভারত সরকার কিছু নীতি গ্রহণ করলো। কী কী নীতি গ্রহণ করলো?
যেমন উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, সার কীটনাশকের ব্যবহার, ভূমি সংস্কার, বোঝা গেল, জলসেচ ব্যবস্থার বিকাশ, কৃষি ঋণ প্রদান, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার। যদি এগুলো করা হয় তাহলে কৃষি উৎপাদন বাড়বে কি বাড়বে না, কি মনে হয়? বাড়বে। বোঝা গেল? ইনস্টিটিউট গড়ে তোলা হলো, সেখানে গবেষণা শুরু হলো, ফলে কৃষি উৎপাদন বাড়বে। স্বাভাবিকভাবেই তখনও কৃষি উৎপাদন বেড়েছিল। এটাকেই বলা হয় সবুজ বিপ্লব। অর্থাৎ 1960-এর দশকের শেষ ভাগে ভারতের কৃষিতে যে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল তাকে বলা হয়ে থাকে সবুজ বিপ্লব। বোঝা গেল? সবুজ বিপ্লবের সুবিধা সব থেকে বেশি যে রাজ্য দুটো পেয়েছিল সেটা হচ্ছে পাঞ্জাব আর হরিয়ানা। বোঝা গেল? আর মূলত কোন ফসলটার চাষ বেশি বেড়েছিল এটাও বলেছিলাম, মূলত গমের চাষ। তাই ভারতের সবুজ বিপ্লবকে কেউ কেউ গম বিপ্লবও বলে থাকে। এগুলো তো পড়ানো হয়েছে আগে, মনে পড়ছে তো? বেশ। কার নেতৃত্বে হয়েছিল ভারতের সবুজ বিপ্লব? লোকটার নাম কি? যে ভারতের সবুজ বিপ্লবের রূপরেখা ঠিক করেছিল সেই ব্যক্তিটার নাম কি? ডক্টর স্বামীনাথন। মনে রাখবে এটা, ডক্টর স্বামীনাথনের নেতৃত্বে ভারতে সবুজ বিপ্লব ঘটেছিল, সেই জন্য ওনাকে বলা হয় সবুজ বিপ্লবের জনক। হলো? বোঝা গেল? আচ্ছা, এবার বলো, একটা জমিতে চাষ করতে গেলে আমাদের কি কি লাগবে, কি কি দরকার? সার, ওষুধ, জল, যারা কাজ করবে, কাজের লোক, তাই তো? বীজ লাগবে, কিন্তু কমন এগুলো, তাই তো? মাটিও তো লাগবে নাকি? মাটি উর্বর লাগবে না অনুর্বর? মাটি কেমন হতে হবে? মাটি উর্বর হতে হবে। বোঝা গেল? যারা কাজ করবে বা যে সমস্ত জিনিসপত্র কিনতে হবে তার জন্য টাকা দরকার। দরকার কি দরকার নেই? যন্ত্রপাতি লাগবে কি লাগবে না? কী কী যন্ত্রপাতি লাগবে চাষ করার জন্য? কোদাল, কাস্তে, আর প্রথমে তো ট্রাক্টর লাগবে, সেটা বাদ দিয়ে দিলে? ট্রাক্টর লাগবে কি লাগবে না? ট্রাক্টর লাগবে। ওষুধ দেওয়া হয় গাছেতে, দেখেছো? স্প্রে করা মেশিন, তো সেগুলো তো যন্ত্র। লাগবে কি লাগবে না? ফসল কাটার জন্য এখন বড় একটা মেশিন আছে না ট্রাক্টরেরই মতো, দেখেছো? কি নাম? ধান কাটা মেশিন, কি নাম ওর নাম? ওটার নাম হারভেস্টার। তাহলে আধুনিক যন্ত্রপাতি লাগবে। বোঝা গেল? এবার দেখব ভারতে ফসল চাষ করতে গেলে, অর্থাৎ কোনো বিশেষ ফসল চাষ করতে গেলে তার জন্য বিশেষ বিশেষ কী ধরনের প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশের দরকার হয়। পরের পাতায় চলে এসো, দেখো পেয়ে যাবে। এই পাঠটাতে আর যাচ্ছি না, এটা তোমরা দেখবে। 2-4টে শর্ট কোশ্চেনের জন্য বলে যাচ্ছি যেগুলো, সেগুলো একটু মাথায় ঢোকাও। যেমন ধরো তুলোর চাষ কালো মাটিতে খুব ভালো হয়। দাক্ষিণাত্যের কালো মাটিতে তুলোর চাষ খুব ভালো হয়। পাহাড়ের ঢালু জমিতে চায়ের চাষ খুব ভালো হয়। বোঝা গেল? চা কফির চাষ ভালো হয়। আর চা গাছের বাগানে বড় বড় গাছ থাকে, মাঝে পাতাওয়ালা বড় বড় গাছ তো থাকেই, এবং সেই গাছগুলো লাগানো হয় যার পাতাও অনেক বড় বড় হয়। কেন? যাতে ছাওয়া হয়। কেন ছাওয়া হওয়ার সুবিধাটা কি? চায়ের পাতা যাতে শুকিয়ে না যায়, সূর্যের তাপে চা গাছের পাতা যাতে শুকিয়ে না যায়। তাহলে যদি কখনো কোশ্চেন আসে কোন ফসল চাষ করতে বা কোন ফসলের বাগানে বড় বড় পাতাযুক্ত গাছ থাকে, যাকে আমরা বলে থাকি খুব সংক্ষেপে ছায়া প্রদানকারী বৃক্ষ, ছায়া দিবে। তাহলে কোন ফসলের জন্য ছায়া প্রদানকারী বৃক্ষের দরকার? চায়ের জন্য। বোঝা গেল? কেন সেটাও বোঝা গেছে। তাহলে ঢালু জমিতে, পাহাড়ের ঢালু জমিতে চা কফি, কালো মাটিতে তুলোর চাষ। বোঝা গেল? একদম বদ্বীপ অঞ্চলগুলোতে ধান আর পাট খুব ভালো চাষ হয়ে থাকবে। বোঝা গেল? কোনো অসুবিধা? আর শুষ্ক মাটিতে মিলেটের চাষ করা হয়ে থাকে। আমাদের রাজস্থান যেগুলো হয়ে থাকে, আমাদের দেশে রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের কিছুটা অংশে মিলেট জাতীয় ফসলের চাষ হয়ে থাকে। কোনো অসুবিধা? বলো, এই পর্যন্ত কোনো অসুবিধা থাকলে বলো। যেগুলো যেগুলো প্রধান প্রধান দরকার সেগুলো আমি বলে দিয়ে যাচ্ছি। অসুবিধা কি? তোমার কথা নয়। আর একটা জিনিস মনে রাখো, ধান চাষের জন্য সাধারণভাবে জল বেশি দরকার, কিন্তু জমিকে সমতল হতে হবে, গাছের গোড়ায় যাতে জল থাকে 150 থেকে 200 সেন্টিমিটার পর্যন্ত। চা গাছের ক্ষেত্রে জল বেশি দরকার, কিন্তু গাছের গোড়ায় আবার জল দাঁড়িয়ে থাকলে চলবে না। জল দরকার, কিন্তু গাছের গোড়ায় জল থাকা চলবে না, ওই জন্য ঢালু জমি। ধানের ক্ষেত্রে কি জল দরকার এবং গাছের গোড়াতেই দরকার, ওই জন্য জমিটাকে
সমতল হতে হবে। দেখেছো তো ধান জমিতে গাছের জল থাকে জমে, তাই তো? কিন্তু চা গাছেও জল দরকার, কিন্তু গোড়াতে জল থাকা চলবে না। সেই জন্য এখানেও গড়ি গড়ি চলে যাবে। ঢালু জমি ওই জন্য দরকার, গড়ি গড়ি নিচের দিকে চলে যাবে। গাছ যতটা দরকার সে নিয়ে নেবে, বাকি জল গড়িয়ে নিচের দিকে চলে যাবে। অর্থাৎ বেশি জল দরকার নেই গোড়াতে, তাহলে গাছ মরে যাবে। আবার মিলেট জাতীয় যে শস্যগুলো, মূলত 3টে ফসল দেখে রাখো, জোয়ার, বাজরা আর রাগি, এই 3টে ফসলকে একসঙ্গে বলা হয় মিলেট। কি বললাম? মিলেট কি? কি উত্তর লিখবে? উত্তরটা কি লিখবে? মিলেট কি? জোয়ার, বাজরা এবং রাগিকে একসাথে মিলেট বলে। বোঝা গেল? এই মিলেট চাষ করার জন্য কিন্তু খুব বেশি বৃষ্টিপাতের দরকার নেই। মোটামুটিভাবে 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত হলেই মিলেট সম্ভব, মিলেটের চাষ সম্ভব। আর এখানটা কিছুটা বলছি না, সব কোশ্চেনগুলো তো করেই দিলাম। এবার চলে এসো আমরা একটু দেখে নিই, জনজাতিটা একটু পড়িয়ে দিই। সহজ সহজ চ্যাপ্টার, একটুখানির চ্যাপ্টার, এদিকটা একটু কমপ্লিট করি। এটা নিয়ে কিন্তু এটা আবার 2বার রিভিশন হয়ে গেল। কদিন আগেও একবার করিয়েছি। ক্লাসগুলো তোমরা এখানে তো দেখছোই, কোনো অসুবিধা হলে ইউটিউবেও পেয়ে যাবে, ওখানেও থাকবে। আচ্ছা, আদিবাসী কারা? যারা প্রাচীনকাল থেকেই প্রকৃতির ওপর নির্ভর করে বেঁচে আছে। ঠিক আছে? কিসের জন্য? খাদ্য, বস্ত্র আর বাসস্থান। বোঝা গেল? শিকার, ফলমূল করে তারা, তো তারাই হচ্ছে আদিবাসী। ভারতের প্রত্যেকটা রাজ্যেতেই মোটামুটি কিছু না কিছু আদিবাসী আছে। ঠিক আছে? তবে তাদের গোষ্ঠী আলাদা। যেমন আমরা পশ্চিমবঙ্গকে যদি দেখি, পশ্চিমবঙ্গে যারা বসবাস করে তারা সাঁওতাল নামে পরিচিত, তারা মুন্ডা নামে পরিচিত, তারা ওরান নামে পরিচিত। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এই অঞ্চলটাতে, বোঝা গেল, সাঁওতাল থাকে। আর মধ্যপ্রদেশে থাকে গন্ড আর ভিল। মধ্যপ্রদেশে কারা থাকে? গন্ড আর ভিল। ভারতের সবথেকে বড় আদিবাসী গোষ্ঠীর নাম কি? ভারতের সবথেকে বড় আদিবাসী গোষ্ঠী গন্ড। বোঝা গেল? দ্বিতীয় হচ্ছে ভিল, আর তৃতীয় হচ্ছে সাঁওতাল। এটা মাথায় রাখিও সিকোয়েন্সটা। গন্ড প্রথম, ভিল দ্বিতীয়, সাঁওতাল তৃতীয়। জারোয়ারা কোথায় থাকে? দেখো, জারোয়ারা থাকে আন্দামানে। জারোয়ারা কোথায় বসবাস করে? দক্ষিণ আন্দামান বা আন্দামান লিখলেও নাম্বার পাবে, অসুবিধে নেই। জারোয়ারা বসবাস করে আন্দামানে। আর টোডা জনজাতি বসবাস করে নীলগিরি পাহাড়ে। কিন্নর গোষ্ঠী বসবাস করে হিমাচল প্রদেশে। চেঞ্চু বসবাস করে কোথায়? অন্ধ্রপ্রদেশে। এখানে যে প্রধান যে গোষ্ঠীগুলো আছে সেগুলো এখানে দেওয়া রয়েছে, তোমরা সেগুলোই করো। গারো, খাসি আর জয়ন্তিয়া এই 3 গোষ্ঠী বসবাস করে মেঘালয়। বোঝা গেল? কঠিন লাগছে কি? একদম সহজ ক্লাস, এখান থেকে আর কিছু নেই। তাহলে আমরা দেখলাম আদিবাসী কারা আর ভারতে কোন কোন আদিবাসী গোষ্ঠী আছে। আচ্ছা, এবার ভাষা নিয়ে এসো। এটাও তো পড়িয়ে দিয়েছি। প্রত্যেকটা রাজ্যের একটা নিজস্ব ভাষা আছে। ভারতের কোনো রাষ্ট্রভাষা বলে কিছু নেই। সংযোগকারী ভাষা হচ্ছে ইংরাজি। বোঝা গেল? সংযোগকারী ভাষা ইংরাজি, বা প্রধান ভাষাও বলতে পারো ইংরাজি, কিন্তু কোনো রাষ্ট্রভাষা নেই। তো প্রত্যেকটা রাজ্যেরই মোটামুটি একটা প্রধান ভাষা আছে। তার সাথে সাথে সেই রাজ্যে কিন্তু আরও অনেক আঞ্চলিক ভাষাও কথা বলা হয়ে থাকে। অতটা কঠিন ক্লাস তোমাদের আমি করব না। তো এখানে আমরা শুধু দেখব সেই রাজ্যের প্রধান ভাষাটা কী। যেমন ধরো পশ্চিমবঙ্গ, আমরা কোন ভাষায় কথা বলি? বাংলা। তাহলে আমাদের রাজ্যের প্রধান ভাষা কী হয়ে গেল? বাংলা। আমাদের পাশে কোন রাজ্য আছে? প্রতিবেশী রাজ্য আমাদের পাশে, এখান থেকে বেরোলে আমরা পাবো ঝাড়খণ্ড। তারা কোন ভাষায় কথা বলে? সেখানকার ভাষা হিন্দি। বোঝা গেল? আবার একদিক গেলে পাবো আমরা উড়িষ্যা। সেখানে গেলে সেখানকার লোক কোন ভাষায় কথা বলে? উড়িয়া ভাষায় কথা বলে। আবার একদিকে গেলে পাবো আমরা সিকিম। সেখানকার লোক কোন ভাষায় কথা বলে? সেখানকার লোক নেপালি ভাষায় কথা বলে। প্রধান ভাষা নেপালি, তবে সেখানে সিকিমেরও একটা ভাষা আছে, সেই ভাষাতেও তারা কথা বলে, তবে প্রধান ভাষা তাদের নেপালি। তাহলে দেখলাম কি আমরা প্রত্যেকটা রাজ্যের একটা নিজস্ব ভাষাও আছে। এটা ছক তোমাদের করে দিয়েছিলাম আমি, মনে আছে কি? রাজ্যের ভাষা, রাজ্যের নৃত্য একবার দেখিও। এটা একটা পুরো ছক করে দিয়েছিলাম, তোমাদের করতেও বলেছিলাম এটা প্রজেক্টে।
মনে পড়ছে কি? দেখে নেবে একবার, করেছিলে তোমরা। আচ্ছা, এখান থেকে আর কিছু দেখবো না, দুটো একটা শর্ট কোশ্চেন বলে দিই। আমাদের যে রাজ্যগুলো আছে সেই রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হচ্ছে ভাষা আর সংস্কৃতি। এটা মাথায় রাখো, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি? ভাষা আর সংস্কৃতি। বুঝা গেল? আরও কিছু কিছু আছে, ভূপ্রকৃতি আছে, কিছু অর্থনৈতিক ফ্যাক্টরও আছে, তবে মূল যে বিষয়টা সেটা হচ্ছে ভাষা আর সেখানকার সংস্কৃতি। একদম মূল। যদি একটা জিনিস জানতে চায় তাহলে লিখবে ভাষা। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি? উত্তর হয়ে যাবে ভাষা। তোমরা এটা নিজেরা করে নেবে। এখান থেকে আর কিছুতে আমি যাচ্ছি না। তাহলে আজকে আমরা কোন দুটো চ্যাপ্টার দেখলাম? ভারতের কৃষিকাজটা দেখলাম, ভারতের জনজাতিটাও দেখলাম। আর একটু পড়িয়ে দেবো কি না? একটা দুটো কোশ্চেন দেবো, লিখে আমাকে দেখাবে। দুটো একটা কোশ্চেন দিয়ে দিই, একটুখানি লিখে আমাকে দেখাও। শব্দ যা পড়ানোর আমি পড়িয়ে দিয়েছি, নতুন করে আর কিছু আমার পড়ানোর নেই, সব পড়িয়ে দিয়েছি। সব ক্লাস ইউটিউবে আছে, দেখলে পেয়ে যাবে। চলো ক্লাসটা শেষ করি, ঠিক আছে? আমি দুটো কোশ্চেন দিচ্ছি, তোমরা আমাকে লিখে দেখাও। চলো শেষ করলাম, হ্যাঁ।